ট্র্যাক্টরে পড়বো চাপা, খেলতে যাব না। ট্র্যাক্টরে পড়বো চাপা, খেলতে যাব না, মূলত ইস্ট বেঙ্গল নিয়ে একটা অডিও। তবে শুরুতে 2 সেকেন্ডে একটা ছোট্ট নীরবতা। ডান, 2 সেকেন্ডই যথেষ্ট, 1 মিনিট একটু বাড়াবাড়ি হয়ে যাবে। আমরা নীরবতা পালন করলাম ভয়ের উদ্দেশ্যে। সুপার জায়েন্ট মোহনবাগান তারা যে খেলতে যে গেল না ইরানে, তাদের ভয়ের উদ্দেশ্যে ছোট্ট 2 সেকেন্ডে নীরবতা। তাদের ভীষণ ভয়, কখন কী যে হয়। গতকালের বিপর্যয়, 0-3 গোলের একটা অস্বাভাবিক যে বিপর্যয় ঘটল তাদের, অস্বাভাবিক নয়, স্বাভাবিক। তারপর থেকে তাদের মনে ভীষণ ভয়। তাই সবাইকে দিয়ে বলানো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করানো, ইরানে গেলে কখন কী যে হয়। তো আমরা দেখলাম পাক্তাকর খেলতে গেল, আজকে সকালেই গেল তারা পার্সিপোলিস ক্লাবের সাথে খেলতে। যাকে যাদের মনে এত ভয় তাদের জন্য 2 সেকেন্ডেই সয়। 2 সেকেন্ডে ছোট্ট নীরবতা। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। যাকে এবার আমরা আসি ইস্ট বেঙ্গলের কথায়। এই পড়শি বা শত্রুর বেশি দোষ ধরে কাজ নেই, তাদের উন্নতি হয়ে যেতে পারে যদি দোষটা তাদের গোচরে আসে। তো আমরা ইস্ট বেঙ্গলে আসি। তো ইস্ট বেঙ্গল নিয়ে কিছু ভুলভ্রান্তি নিয়ে একটু ছোট্ট আলোচনা করব। চেষ্টা করব পূর্বে আলোচিত বিষয় নিয়ে যতটা কম আলোচনা করা যায়। প্রথমে আসি কুয়াদ্রাতের যে কোচ কুয়াদ্রাত, তার যে কন্ট্রাক্ট আছে সেটা কতদিনের আমরা জানি না, আরও 1 বছরের না আরও 2 বছরের জানি না, কিন্তু সেই কন্ট্রাক্টে টার্মিনেট করতে এই বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হবে ক্লাব। এখন এই বিষয়টা নিয়ে একটা একটা ভ্রান্ত ধারণা আছে আমাদের মনে। ব্যাপারটা একটু পরিষ্কার করে দিই। দেখুন, একটা কন্ট্রাক্টে টার্মিনেশন ক্লজ সাধারণত থাকে। যদি না থাকে তাহলে যেটা হয়, ধরুন কোয়াদ্রাতে 2 বছরের কন্ট্রাক্ট বাকি ধরলাম, সেক্ষেত্রে কোয়াদ্রাতকে যদি আপনি আগেই ছাড়িয়ে দেন তাহলে বাকি 2 বছরের টাকা তাকে দিতে হবে। এবার আপনার কাছে উপায় কি রয়েছে? আপনি যদি কোয়াদ্রাতকে 2 বছর রেখে দেন, 2 বছর যাচ্ছে তাইভাবে হারবেন। মোহনবাগানের সাথে হয়তো ম্যাচে যে যারা ট্র্যাক্টরে চাপা পড়বো বলে গেল না, তাদের কাছে হয়তো 5 গোলে হারবেন। তো একটা উপায় হচ্ছে আপনি 2 বছর ধরে কুয়াদ্রাতকে টাকা দিয়ে গেলেন আর হেরে গেলেন, বিচ্ছিরিভাবে হারলেন, বেইজ্জত হলেন। আরেকটা উপায় হচ্ছে আপনি কুয়াদ্রাতকে পুরো টাকাটা দিয়ে দিলেন এবং তার পরিবর্তে আপনি একটা নতুন কোচকে আনলেন। এবার তার যে মাইনে হবে নতুন কোচের, সেটা আপনার লস। মানে কুয়াদ্রাত যদি থাকতো 2 বছর, ফলাফলের দিকে গেলাম না, আমি আর্থিক হিসেবটা বলছি, সেক্ষেত্রে তাকে 2 বছরে মাইনেটা দিতে হতো বা স্যালারি দিতে হতো। আপনি কোয়াদ্রাতকে না তাড়ালেও তাকে দিতে হবে কিন্তু স্যালারিটা। এবার যদি তাকে তাড়িয়ে দেন তাহলে সে টাকাটা নিয়ে চলে গেল কাজ না করে, কিন্তু আপনাকে এক্সট্রা যেটা খরচ করতে হলো সেটা হচ্ছে যে নতুন কোচের মাইনে। সে আপনি নতুন কোচে আপনি যেরকম আনবেন সেরকম তার মাইনে হবে, সেরকম আপনার ক্ষতি হবে। তো এইটা হলো অঙ্ক, সহজ অঙ্ক। এবার আপনি বলতে পারেন কোয়াদ্রাতকে যদি 2 বছর ধরে রাখতাম তাহলে তাকে হয়তো মাস গেলে অল্প অল্প করে টাকা দিতাম, ওটা 2 বছর এখন একসাথে দিতে হবে। সেক্ষেত্রে আপনার কাছে উপায় আছে। আপনি কোয়াদ্রাতকে বলবেন যে তোমাকে আমি কোচের পদ থেকে সরিয়ে দিচ্ছি, তুমি অন্য কোনো কাজ করো, তুমি 2 বছর ধরে বসে থাকো, আর মাস গেলে তোমাকে একটা টাকা দেওয়া হবে, তুমি এখানেই বসে থাকো, কলকাতায় বসে থাকো, তুমি কাজ করতে হবে না। তারপর দেখুন কোয়াদ্রাত তাতে রাজি হয় কি হয় না। 2 বছর ধরে কলকাতায় বসে থাকবে এবং মাস গেলে সে টাকাটা পাবে। সেখানে আমি আশা করি কোয়াদ্রাত হয়তো রাজি হয়ে যাবে পুরো টাকাটা না নিয়ে, একটা যেটা একটা মিনিংফুল, একটা আপনাকে যাই করতে হবে, যেটা আমি বারবার বলে আসছি, আপনি একটা অন্যায়কে শুধরোতে আরেকটা অন্যায়ের উপায় নিতে পারেন না, অন্যায় ব্যবস্থার উপায় নিতে পারেন না। প্রথমত কুয়াদ্রাতকে নেওয়াটা একটা ভুল হয়েছে, সেটা আপনাকে স্বীকার করতেই হবে। মানে কুয়াদ্রাত আপনাকে টুপি পরায়নি, আপনি নিজেই টুপিটা পরেছেন। মানে কুয়াদ্রাত কিন্তু কোথাও দাবি করেনি সেই বিশাল বড় কোচ। আপনারা যদি চোখ কান খোলা রাখতেন
যদি মস্তিষ্কটা সচল রাখতেন, আপনারা নিজেরাই দেখতে পারতেন কুয়াদ্রাত গোটা জীবনে ইস্টবেঙ্গলের কোচ হওয়ার আগে সর্বসাকুল্যে 2.5 বছর কাজ করেছে কোচ হিসেবে, এবং তাও সেটা বেঙ্গালুরুতে। বিদেশে কোনো ক্লাবে কোনোদিন কেউ ওকে কোচ করার সাহস দেখায়নি, যে সাহসটা বা দুঃসাহসটা দেখিয়েছে নিতু এবং ইমামি। সুতরাং দোষটা কিন্তু কুয়াদ্রাতের নয়, দোষটা হচ্ছে নিতু এবং ইমামি, বা যারা যারা ধরুন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টে এই সিদ্ধান্তটা নিয়েছে যে কুয়াদ্রাতকে কোচ করা উচিত। দোষটা একান্তই তাদের, কুয়াদ্রাতের কিন্তু নয়। আপনি একটা ছাগলকে যদি নিয়ে আসেন, একটা ঘোড়া, আপনার ধরুন একটা যুদ্ধে একটা ঘোড়া লাগবে, আপনি কতগুলো ছাগলকে নিয়ে এলেন, তারপর আপনি বলতে শুরু করলেন তুই ছাগল তুই ছাগল। আপনি তো নিজেই ছাগলটাকে নিয়ে এসছেন, ঘোড়ার দাম দিয়ে ছাগল কিনে এনেছেন। ব্যাপারটা কিন্তু সেরকমই দাঁড়াচ্ছে। এবার আমি দেখছি কিছু ইউটিউবার যারা আগে অনেক ভুলভাল কথাবার্তা বলেছে ইস্টবেঙ্গল ফ্যানদেরকে, মার্ক বলে যেই সাইড ব্যাকটা লেফট ব্যাকটাকে এখন সবাই গালমন্দ করছে, সেই ইউটিউবারও গালমন্দ করছে। এই মার্ক আসার পরেই সবাই বলেছিল ভার্সেটাইল প্লেয়ার। প্রথমে তো ইউটিলিটি, ভার্সেটাইল এরা তো জানে না, তফাৎটা জানে না। ইউটিলিটিটা অনেকটা ডেরোগেটরি, মানে এই 5 মাস খাটার মতন। ভার্সেটাইল ব্যাপারটা অনেকটা পজিটিভ, যে আপনি একাধিক রোলে কিন্তু আপনি ভালো খেলতে পারেন, মানে জোড়াতালি দেওয়া ব্যাপার নেই। ইউটিলিটি শব্দটার মধ্যে একটা জোড়াতালি ব্যাপার আছে, যে একে দিয়ে 5 মাস খাটিয়ে দেয়। অনেক সময় দেখবেন বিয়ে বাড়িতে আমরা বলি না, যারা ধরুন যে ক্যাটারারকে বললো একটা 5 মাস খাটার ছেলে পাঠিয়ে দিস, আমরা বলি ক্যাটারারকে বললো দাদা কী কারণে লাগবে, না এই সারাদিন থাকবে, হাতে হাতে কাজ করবে। এটা হচ্ছে 5 মাস খাটা বা ইউটিলিটি, একটা ইউটিলিটি এমপ্লয়। ভার্সেটাইল হচ্ছে যে একাধিক কাজে, মানে রাঁধতেও পারে নাচতেও পারে, এরকম গোছে, যে আমরা কথা বলি না যে রাঁধতে পারে সে ভালো গাইতেও পারে, তো ব্যাপারটা ওরকম, সেটা হচ্ছে ভার্সেটাইল। তো যখন মার্ককে সই করা হলো, এখন যারা আজকে গালমন্দ করছে তারাই কিন্তু একে খুব মানে দারুণ প্লেয়ার, মানে বিভিন্ন পজিশনে সে বিভিন্ন, সে তার কমিক্স মানে তার পোস্টার বানাচ্ছে, এই ইউটিউবার থেকে শুরু করে বিভিন্ন ফ্যান ক্লাব এরাই। তো এরা এখন বলে বেড়াচ্ছে যে এদের এখন মতলব, অনেকেরই মতলব, যদি কুয়াদ্রাতকে সরিয়ে বিনোকে ঢোকানো যায়, সে আরও একখানা ম্যাজিশিয়ান। মানে কুয়াদ্রাত যদি মানে প্রফেসর ম্যাজিশিয়ান হয়, সে হচ্ছে ব্ল্যাক ম্যাজিশিয়ান গোছে, মানে সে আরও কালো জাদু করবে। তো দেখছি কিছু ইউটিউবার বলছে যে নান্দা খেলতে পারছে না, তো বিষ্ণুদেরা কেন আগে নামানো হচ্ছে না। দেখুন এখানে একটা কুয়াদ্রাতে একটা সমস্যা আছে, এটা শাখের করাত, বাংলায় বলে শাখের করাত, ইংরেজিতে বলে ডাবল এজড সোর্ড। এই কুয়াদ্রাত যে আপনারা অনেকে বলেন না জেসিমকে কেন আগে নামাচ্ছে না, এখানে কিন্তু একটা কুয়াদ্রাতের একটা সমস্যা আছে। এটা আপনি যদি ব্যাপারটা একটু তলিয়ে ভাবেন, দেখবেন এটা কুয়াদ্রাতের সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে কুয়াদ্রাত কিন্তু সঠিক উপায়ে এদেরকে প্রমোশন দেয়নি, মানে এদেরকে যোগ্যতার ভিত্তিতে দেয়নি প্রমোশন। এখন কুয়াদ্রাত জানে ও যদি শুরু থেকে নামিয়ে দেয় জেসিমকে, তাহলে ও সবার কাছে গালাগাল খাবে, এবং গালাগালের সাথে সাথে সবাই বলবে যে একে কী করে প্রমোশনটা দিল। কিন্তু যদি জেসিনকে না নামায় বা শেষের দিকে একটু নামায়, তাহলেও দর্শক গালাগাল দেবে, কিন্তু দর্শক অন্তত এটা বলবে না যে একে কী করে প্রমোশনটা দিল। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে কোয়াদ্রাত কেন এদের দেরিতে নামাচ্ছে, কেননা কোয়াদ্রাত জানে এদের আগে নামালে গালাগাল তো আছেই, ওর কপালে গালাগালটা আছে দর্শকদের কাছ থেকে, তার সাথে সাথে এই অভিযোগটা ওর দিকে ধেয়ে আসবে যে যোগ্যতার ভিত্তিতে কিন্তু এদেরকে প্রমোশন দেওয়া হয়নি। তো বিনো রানা প্রত্যেকটা ছেলের সম্পর্কে আমি এগুলো আগে বলেছি, এবং আরও কিছু বিষয় বলবো বিনোতে যাওয়ার আগে। একটা বলবো যে ইস্টবেঙ্গলের যে পুরো পরিকল্পনাটা, যে কিভাবে একটা রিজার্ভ টিম চালাবে, একটা কীভাবে হেড টিম চালাবে, মানে মেন টিম, এর মধ্যে কোনো পরিকল্পনার ছাপ নেই, ছাপড়ি মার্কা কাজ হয়েছে। একটা উদাহরণ দিলে বুঝবেন, যে ধরুন গোলকিপার পজিশন, কলকাতা ফুটবল লিগ তো একটা বিশাল একটা সুযোগ, মানে একটা গোলকিপারকে আপনি একটা গেম টাইম দিলেন, তাকে কন্ডিশনে নিয়ে এলেন। এখন দেখছেন যে এখন অনেকে দেবজিৎ আর যে গোলকিপার গিল, এদের ফর্ম নিয়ে অনেকে একটু চিন্তিত। তো যদি একটু ঠিকঠাক করে মাথাটা কাজে লাগাতো, তো কলকাতা ফুটবল লিগে যে ম্যাচগুলো ছিল সেখানে কিন্তু পালা করে এই গোলকিপার গিল আর এই দেবজিৎকে খেলানো উচিত ছিল। এবং
যদি কোনো একটা ম্যাচে ধরুন একটা ভালো লিড পেয়ে গেল, তাহলে শেষের দিকে গৌরবকে নামানো উচিত ছিল, যে ভবিষ্যতের প্লেয়ার। কারণটা আমি বলে দিচ্ছি, এমনি এমনি তো বলি না, আমি কারণ দিয়েই বলি ব্যাখ্যাটা। দেখুন কাকে খেলালো, এরা খেলালো আদিত্য পাত্র বলে একজন গোলকিপারকে, যেহেতু গ্রাউন্ডে ভালো খেলেছে, কিন্তু তার উচ্চতা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি। এই উচ্চতা নিয়ে তার পক্ষে আইএসএলে কোনোদিনই ভালো খেলা সম্ভব নয়। মানে যদি হয় সেটা একটা মিরাকেল হয়ে যাবে, মানে প্রবাবিলিটি খুব লো। তো আপনি যদি খুব প্ল্যান মাফিক কোনো কাজ করেন জীবনে, আপনি নিশ্চয়ই ভীষণ লো প্রবাবিলিটি কোনো একটা ফ্যাক্টর নিয়ে লেগে থাকবেন না। যেখানে একটা প্রবাবিলিটি হাই থাকবে সেখানেই আপনি এফার্টটা দেবেন। তো সেক্ষেত্রে আদিত্য পাত্রকে যারা খেলে গেল একের পর এক কলকাতা ফুটবল লিগের ম্যাচ, সেখান থেকে আমাদের প্রাপ্তিটা কি ঘটলো? কিছুই প্রাপ্তি না, না ইহকাল না পরকাল, কোনো কালই কাজে লাগলো না এই সিদ্ধান্তটা আদিত্য পাত্রকে প্রত্যেকটা ম্যাচে নামানো। তার পরিবর্তে যদি এদের মাথায় একটুও বুদ্ধি থাকতো, একটা ভিশন থাকতো, একটা দর্শন থাকতো, একটা দূরদর্শন থাকতো বা দূরদৃষ্টি থাকতো এদের নিত্যদের মাথায় বা কোয়াড্রাতের মাথায় বা বিনোদের মাথায়, তাহলে নিয়মিত করে এরা পালা করে আইএসএলের যে প্রথম গোলকিপার গিল, কোনো ম্যাচে গিলকে নামালো, কোনো ম্যাচে দেবজিৎকে নামালো, এবং শেষের দিকে নামাতো গৌরব সাউকে। তাহলে কি হতো, এই যে আজকে দেখছেন গিলের হয়তো পা আড়ষ্ট, মানে ঠিকঠাক ফুটের মুভমেন্ট হচ্ছে না, তাহলে আইএসএলের এখন আপনি দেখতেন গিল এবং দেবজিৎ দুজনেই টপ ফর্মে রয়েছে। এবং তার সাথে সাথে কিন্তু আপনার যেই পরবর্তী ভবিষ্যতের গোলকিপার এই গৌরব সাউ, এরা আস্তে আস্তে উঠে আসতো। তো এই কাজটা করলো না, আদিত্য পাত্র পেছনে পুরো এফার্টটা দিয়ে দিল। তো এরকমই অনেক কাজকর্ম এরা করে। যেমন দেখুন দেবজিৎ রয়কে আপনি যদি আইডেন্টিফাই করে থাকেন, ওকে নিয়ে আমি প্রথম বলেছিলাম, কিন্তু সবাই বলার আগে আমি প্রথম শ্যামল বেসরা দেবজিৎ রয়কে নিয়ে আমি আমার চ্যাট ফোরামে প্রথম নাম উল্লেখ করেছিলাম। তার বেশ কিছুদিন বাদে মিডিয়া বা এদের কথা উল্লেখ করেছিল। তো দেবজিৎ রয়কে আপনি যদি দেখেন এরা কীভাবে ব্যাপারটা ডিল করছে, দেবজিৎ রয় কিন্তু আন্ডার-17, তারপর ওকে আরএফডিএলে নামাচ্ছিল না, একদম আরএফডিএলে ফাইনালে গিয়ে ডাইরেক্ট ওকে নামালো, তাও শুরু থেকে, মানে তার আগে ওকে কোনো গেম টাইম দিল না। এখন যে কলকাতা ফুটবল লিগ হচ্ছে, সেখানেও যেসব ম্যাচ ইস্টবেঙ্গল ভালো লিড নিয়েছে, সেখানে কিন্তু শেষের দিকে দেবজিৎ রয়কে 15-20 মিনিট খেলিয়ে আস্তে আস্তে ওকে তৈরি করা উচিত ছিল, কিন্তু ওকে স্কোয়াডেই রাখছে না। তার পরিবর্তে আমরা দেখছি মুশারফ জাতীয়, যারা কখন বল ধরতে হবে ছাড়তে হবে, মানে বিনয় আনার ছেলেদের ফুটবল বেসিক্স খুবই বাজে, মানে কে এদের পড়া শিখিয়েছে জানি না, যে প্রাইমারি টিচারে শিখিয়ে থাকুক, খুবই নিম্নমানের কোনো টিচার এদের শিখিয়েছে বা শিক্ষকরা এদের শিখিয়েছে। এদের বেসিক ফুটবল জ্ঞান খুব খারাপ। এত বাজে জ্ঞান বেসিক্স নিয়ে কারো পক্ষে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ, প্রবাবিলিটি খুবই ক্ষীণ। মানে বিনয় আনার যতগুলো প্লেয়ার আছে, আমান, বিষ্ণু, জেসিন, তাদেরকে আপনি জোর জবস্তি করে টেনে টুনে প্রমোশন দিয়ে দিতেই পারেন, বা ধরুন এজেন্টকে বলে ঠলে ইন্ডিয়া বি টিমে ঢুকিয়ে দিলেন, ইন্ডিয়া আন্ডার-21 ঢুকিয়ে দিলেন, কিন্তু এদেরকে কিন্তু আপনি বদলাতে পারবেন না। মানে এদেরকে সেইভাবে ভালো উৎকৃষ্ট মানের প্লেয়ার আপনি তৈরি করতে পারবেন না, কারণ এদের বেসিক্সটা খুবই খারাপ। একটা বিষয় দিয়ে শেষ করব, যে কিভাবে পরিকল্পনাহীনতায় ভুগেছে ইস্টবেঙ্গল, বা ভুগছে রাদার, যে দেখুন ইস্টবেঙ্গলের সাইড ব্যাক নেই। ওই মার্ককে নিয়ে প্রথমে হইচই করেছিল, এখন এরাই আবার হীরামণ্ডল করছে। তার কোমর এত ভারী যে সে সিএফএলে একটু কঠিন প্রতিপক্ষ হলে চোখের জলে নাকের জলে হয়ে যায়, মানে টোটালি আনফিট হয়ে গেছে, মানে দেহটাই তার আনফিট হয়ে গেছে, ভীষণই আনফিট ফুটবল খেলার পক্ষে। তো একে যে সই করালো হীরামণ্ডলকে কলকাতা ফুটবল লিগে, আপনি দেখুন কলকাতা ফুটবল লিগে অনেকেই অনেক কিছু বলেন যে লিগ জেতা উচিত, অনেকে বলেন না এটাকে ডেভেলপমেন্ট হিসেবে দেখা উচিত। আমি বলবো দুটোই করা উচিত, আইডিয়ালি দুটোই করা উচিত। কেননা প্রথমত ইস্টবেঙ্গল একটা বড় ক্লাব, ইস্টবেঙ্গল কেন একটা হারার জন্য একটা টুর্নামেন্ট খেলবে, এটা একটা ব্যাপার। আরেকটা হলো যে আপনার টিম যদি হারতে থাকে না, তো আপনার টিমে যদি অনেক জুনিয়র থাকে, তাদের কনফিডেন্সটা লো হয়ে যায়, মানে তারাও মানসিকভাবে চাপে পড়ে যায়। তো আপনি জুনিয়রদের তখনই ভালো ডেভেলপ করতে পারবেন যদি আপনি একটা উইনিং ফ্লোতে থাকেন, আপনি জেতার মধ্যে থাকেন। সেক্ষেত্রে আমি বলবো হীরামণ্ডলের সইটা কিন্তু খুব ভুল নয়, কেন হীরামণ্ডল কলকাতা ফুটবল লিগে মোটামুটি বেশিরভাগ ম্যাচ উতরে দিতে সাহায্য করেছে, কিন্তু ভুলটা তখনই হয়ে গেল যখন হীরার সাথে সাথে ভালো কোনো লেফট ব্যাক, অল্প বয়সী লেফট ব্যাককে আমরা সই করালাম না বা তুলে আনলাম না আমাদের জুনিয়র টিম থেকে। যদি সেইটা হতো তাহলে বলতাম সিদ্ধান্তটা ঠিক। মানে হীরামণ্ডলকে ধরুন খেলাচ্ছে ম্যাচে, একই ব্যাপার যেটা গৌরব সাউর ক্ষেত্রে বললাম,
যে শুরু করা উচিত ছিল প্রত্যেকটা ম্যাচে গোলকিপার গিল বা দেবজিৎ এবং মজুমদার, এবং শেষের দিকে ম্যাচ কন্ট্রোলে আসার পর গৌরব শাহকে ইন্ট্রোডিউস করা উচিত ছিল। তেমনইভাবে ভালো অল্প বয়সী অপ্রতিষ্ঠিত লেফট ব্যাক নেওয়া উচিত ছিল, যে ম্যাচটা কন্ট্রোলে চলে আসার পর গ্রিপে ধরুন 2-3 গোলে লিড হয়ে গেল, তখন তাকে নামানো উচিত ছিল। কিন্তু আপনি যদি দেখেন এরা মানে কেরালা থেকে উল্টো পাল্টা সব প্লেয়ার ধরে এনেছে, যাদেরকে RFDL এর মাঝপথেই ছাঁটাই করে দিতে হয়েছে। এবং তারপর যখন কলকাতা ফুটবল লিগ শুরু হলো, আপনি দেখবেন যে না অল্প বয়সী ভালো লেফট ব্যাক, না অল্প বয়সী ভালো রাইট ব্যাক নিয়েছে। রাইট ব্যাকে যে ছেলেটা খেলছে বাঙালি ছেলে সুমন দে, কিন্তু রাইট ব্যাকই নয়, ও কিন্তু মূলত রাইট উইং হাফ। তো এতে দেখুন মানে গোটা পরিকল্পনাটাই ছন্ন ছাড়া। তো সেই জন্য বলছি যে কোয়াদ্রাত বিনোদ দুজনকেই সরানো উচিত, কেন কোয়াদ্রাত তো গোটা পরিকল্পনা, সে আপনার সিনিয়র স্কোয়াড থেকে শুরু করে সব বিষয়ে বাজে কাজ করেছে, এবং সেটাই স্বাভাবিক ছিল। কারণটা আমি বলে দিয়েছিলাম, ওর কোনো কোচিং অভিজ্ঞতাই নেই, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেই। এবং আপনি যদি দেখেন, আপনি বলছেন যে বিনো ভালো কাজ করেছে তাই কোয়াদ্রাতকে সরিয়ে বিনোকে আনা উচিত, কিন্তু বিনো কিন্তু খুবই বাজে কাজ করেছে। আপনি যদি দেখেন ওর যা কাজের গোল ছিল বা টার্গেট ছিল বা স্কোপ ছিল, সেগুলো কিচ্ছু পালন করেনি। এই যে আমি বললাম, এই ব্যাপারটা যদি আপনি আরেকবার শোনেন, প্রথমবার না যদি বুঝে থাকেন আরেকবার শুনবেন, বুঝতে পারবেন কেন কিভাবে ইস্টবেঙ্গল পুরো ব্যাপারটা ধেরিয়েছে। তো সকলে ভালো থাকবেন।